হ্যালো ভালোবাসার মানুষগুলো, সবাই কেমন আছেন? আশা করি উপরওয়ালার দোয়াতে সবাই ভালো আছেন। টেরিস স্টোরি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি গল্পটি সবাই শেষ পর্যন্ত শুনবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, আমাদের টিকেএস স্টোরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি এমন কেন চুপচাপ হয়ে থাকেন সব সময়? আমি আবাসিক এলাকায় নতুন এসেছি আর 4 মাস হলো। অনেকটা নিস্তব্ধ পরিবেশ চারদিকটাতে বিরাজ করে। আমি কোনো এক বিল্ডিংয়ের ছাদে একটা ছোট্ট ঘরে একা থাকি। এলাকার ছেলে মেয়েদের খেলার জন্য একটা মাঠ আছে। সব বয়সের মানুষ এখানে হাঁটাহাঁটি করে, বিশেষ করে ডায়াবেটিসের সাথে যারা জড়িত তারা। শুক্রবারের দিনটাতে ছাদে দাঁড়িয়ে খোলা মাঠটার দিকে তাকিয়ে আছি। সময়টা বসন্তের। শীতের অস্তিত্ব শেষে এখন বসন্তের অস্তিত্ব জানান দিচ্ছে প্রকৃতির মাঝে। 5 তলা বিল্ডিংটার ছাদে মৃদু বাতাসে কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। তাই দাঁড়িয়ে খেলার মাঠটার দিকে তাকিয়ে আছি। তখনই আমি উপরের কথাটি শুনি। আমি মেয়েটির দিকে তাকিয়ে একটু আমার আশেপাশে দেখলাম, কিন্তু কাউকেও তো দেখলাম না। মেয়েটি আমার মতো মাঠটার দিকে তাকিয়ে কথা বলছে। তার মানে কথাটা নিশ্চয়ই আমাকে বলেছে, আবার আমাকে নাও বলতেও পারে। কেননা মেয়েটি কানে হেডফোন আছে, হতেও পারে কারোর সাথে কথা বলছে। আমি চুপ করেই থাকলাম। আরে কি হলো? চুপ করে আছেন কেন? বলুন না, আপনি এমন চুপচাপ কেন থাকেন? সত্যিই কি মেয়েটা আমাকে বলছে? ফোনে কথা বললে তো আস্তে আস্তে করেই বলতো। কেননা আমার জানা মতে মেয়েরা ফোনে কথা বলার সময় আস্তে করেই কথা বলে। আর তাছাড়া আমি তো মেয়েটির 5-6 হাত দূরে। একটু যখন জোরেই কথা বলছে তার মানে আমাকেই বলছে। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমাকে কিছু বলছেন? আচ্ছা গাধারাম, আপনার পাশে কি আর কেউ আছে? হুম, আপনাকে বলছি। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। অবাক হলাম। মেয়েটি আমাকে কথাগুলো বলল, কিন্তু কেন বলল? মেয়েটি কি আমায় আগে থেকে চিনে? কিন্তু কি করে? আমি তো আগে কোনো দিন তাকে দেখিনি। এলাকাতে নতুন আসতে, আবার আবাসিক এলাকা হওয়াতে কাউকে ঠিকমতো চেনা হয়নি। আপনি কি বোবা, কথা বলতে পারেন না? সে কখন থেকে বলছি আপনি এমন কেন? কথা কি কানে যাচ্ছে না? না, মানে ভাবছি কি ভাবছেন? কি বলবো সেটা ভাবছি। আপনি একটা আস্ত হাদারাম। একটা মেয়ে এসে কথা বলছে, উত্তর দেবেন তা না করে ভাবতে বসেছে। মেয়েটির মিষ্টি হাসিটা আমায় খুব আকর্ষণ করলো। কেমন যেন মাদকতা লুকিয়ে আছে। আমি অবাক হয়ে চেয়ে আছি মেয়েটির মুখের দিকে। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। তখনই যেন ওনার হাসিটা উড়ে গেল। এই যে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? না মানে, ফাজিল ছেলে। বাই দ্য ওয়ে, এতক্ষণ করে বকবক করে চলেছি, একবার তো জানতে চাইলেন না আমার নাম কি? শুনেছি সুন্দরী মেয়েদের সামনে ছেলেরা পড়লে নাকি তাদের হুঁশ থাকে না। আচ্ছা, আমি কি সুন্দরী? তা না হলে আপনি আমার কথা জিজ্ঞাসা করেনি কেন? হুম? আমি মেয়েটির কথায় বেশ অবাক হলাম। চেনা নেই জানা নেই কোথা থেকে এসে মেয়েটি আমাকে এসব কথা বলছে। মাথার সমস্যা আছে নাকি? কি নাম আপনার? আমি জান্নাত। আর শুনুন, আমি কিন্তু সুন্দরী না, হুঁশ হারানোর প্রয়োজন নেই। আমি চুপচাপ দাঁড়িয়ে না থেকে ছাদ থেকে নামবো বলে পা বাড়াতেই মেয়েটি বলল, জানেন, আপনার চিন্তা শক্তি, আপনার কল্পনাগুলো আমার বেশ ভালো লাগে মিস্টার আবির সাহেব। আশ্চর্য, এই মেয়েটি কি পাগল? আমার নামও জানে, আর কি সব আজগুবি কথা বলছে। আমি থমকে দাঁড়ালাম, ঘাড় ঘুরে তাকালাম মেয়েটির দিকে। পা থেকে মাথা অবধি এবার ভালো করে দেখে নিলাম। জান্নাত নামের মেয়েটি কোনো জ্যোতিষ নাকি? আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতেছি না। মানে, আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে। আপনার কবিতায়
নিজেকে কল্পনা করতে ভালো লাগে। আমি কবিতা লিখি? আপনাকে কে বলল? মনফরিংয়ে দেশে যাব, সঙ্গে নিয়ে তোমায়। তোমার হাতে হাত রেখে হেঁটে যাব, সঙ্গী হবে কি আমার? লাইন দুটি শুনে আমি বেশ অবাক হলাম, কারণ এই দুই লাইন কবিতা আমি কালই লিখেছি। কিন্তু এ জানে কিভাবে? এইটা আপনার সঙ্গী কবিতার 2 লাইন, তাই না? হুম, কিন্তু আপনি জানেন কি করে? আচ্ছা, আপনি এমন কেন? প্রতিদিন কবিতা লেখেন, আর সেটা 2 লাইন লিখে অসমাপ্ত করে কাগজে মুড়ে ছুঁড়ে ফেলে দেন কেন? জানেন, আপনার লেখার সব অসমাপ্ত কবিতাগুলি জানালা দিয়ে বয়ে যাওয়া বাতাসের জন্য আমার রুমে এসে পড়ে। একদিন ব্যাপারটা কি খোঁজ নিয়ে জানতে পারি এটা আপনারই কাজ। কেন এমন করেন? আসলে বাসায় একা একা থাকি। অফিস শেষে এসে সময় কাটানোর জন্য মনে যা আসে তাই একটু সাজিয়ে লিখতে চেষ্টা করি। আর যাই লিখি, দুই লাইন লেখার পর আর লিখতে ইচ্ছে করে না। আমি আর কিছু না বলে জান্নাতের কাছ থেকে চলে আসলাম। আমি চাই না পরিচিত হতে, একদমই ইচ্ছা করে না কোনো মেয়েদের সাথে কথা বলতে। এভাবেই কেটে যায় 6 দিন। কোথায় যাচ্ছ? অফিসে যাব, বাসা থেকে বের হলাম। ঠিক তখনই জান্নাত এসে একটা কথা বলল। একটা মানুষ একদিনের কথাবার্তায় এতটা মিশুক হয়, আমি ভাবতেও পারছি না। মনে হচ্ছে ওর সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। মুখে একটা উচ্ছ্বাসের আভা নিয়ে তুমি করেই বলল। আমি এসব কিছু চাই না, যার কারণে আমি আজ অন্য জায়গায় নতুন এলাকাতে চলে এসেছি। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, এই তো অফিসে যাচ্ছি। হুম, সাবধানে যাবে। হুম। এই শোনো শোনো, তুমি দুপুরে লাঞ্চ কোথায় করো? হোটেলে? কেন? তুমি হোটেলে খাও? হোটেলের খাবার তো তেমন ভালো না, তুমি জানো না? বাসা থেকে খাবার নিয়ে যাবা, বুঝেছো? আমি আর কিছু বললাম না। কেমন একটা অধিকার খাটানো ভাব দেখাচ্ছে, যা আমার মোটেও সহ্য হয় না। এভাবেই ওর সাথে আমার পরিচয়। অনেক মিশুক টাইপের মেয়ে। জান্নাত রোজ আমার কেয়ার নিতে লাগলো। রোজ অফিসে থাকলে ফোন দিতে থাকে, বাসায় আসলে খোঁজ খবর নিতে থাকে, নানানভাবে কথা বলতে থাকে সব সময়। এভাবেই কেটে যায় 2 মাস। একদিন বিকালে ছাদে দাঁড়িয়ে আছি, তখনই জান্নাত এসে বলল, আবির, তোমায় কিছু বলবো, কিছু মনে করবে না তো? না, বলো। ও খানিকক্ষণ নীরবতা পালন করতে লাগলো, মনে হচ্ছে কথাটা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তুমি আমায় কিভাবে দেখো? ওর কথাটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না ও কি বলতে চাচ্ছে। একটা হাসি দিয়ে বললাম, তোমাকে আমার চোখ দিয়ে দেখি। দেখো, ফাজলামি করিও না। তুমি আমার একজন ভালো বন্ধু। শুধুই বন্ধু, অন্য কিছু না? মানে? আমি তোমায়... ও পুরো কথা শেষ করলো না। আমি যা বোঝার বুঝে গেছি। ফিরিয়ে দিলাম ওকে। যখন ফিরিয়ে দিলাম, একটা কান্না আর মন খারাপের আভা নিয়ে দৌড়ে চলে গেল। হয়তো একটু কান্নাকাটি করবে, তারপর অবশ্য করুক, কারণ আমি চাই না এসবের মাঝে জড়াতে। আবার কেন জানি মেয়েদেরকে আমি বিশ্বাস করতে পারি না। অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। এভাবে কেটে যায় 12 দিন। এই 12 দিনে মেয়েটির সাথে আর একবারও কথা বা দেখা হয়নি। একবারের জন্যও সে আমার সামনে আসেনি। কিন্তু সত্যি বলতে আমি জান্নাতকে মিস করতে শুরু করেছি। মেয়েটি সব সময় আমার সাথে থাকতো, গল্প করতো, হাসতো, কেয়ার নিত। কিন্তু এখন আর সে নেয় না। আসলে ফিরিয়ে দেওয়ার কারণও আছে। আমার সৎ মা আছে। আমি দেখেছি সৎ মা বাবাকে একটুও ভালোবাসে না, আমাকে কেমন পর করে দিয়েছে। তাই এখানে এসে থাকতে হচ্ছে। সৎ মাকে দেখে মেয়েদের প্রতি কেমন যেন অসহ্যকর ভাব চলে আসে। ওকে ফিরিয়ে দিলাম, আমার নিজের থেকেও খারাপ লাগতে শুরু করলো। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, কাছাকাছি মানুষগুলা যখন একে অপরের খোঁজ খবর নেয়, ছায়ার মতো আশেপাশে লেগে থাকে,
তখন ভালোবাসা এমনিই তৈরি হয়। আমার খারাপ লাগছে কেন? আচ্ছা, আমি কি ওকে ভালোবাসি? না, না, না। এটা কি করে সম্ভব? এটা তোমার জন্য। ওকে ফিরিয়ে দেওয়ার 14 দিন পরে ওর সাথে দেখা করি, যেখানে আমাদের ১ম দেখা হয়। আমি ওকে আসতে বলেছি। আমার দিকে তাকিয়ে সে চমকে উঠল। সন্ধ্যার পর ছাদে আসতে বলেছি। কি এটা? খুলেই দেখো। এটা তো শাড়ি। আমার জন্য? আমি জানি মেয়েটা কষ্ট পেয়েছে, তবে তার জন্য নিজেও কষ্ট পেয়েছি। কারণ ভালোবাসা জন্মানোর জন্যও তো সময় লাগে নাকি? হুম, তোমার জন্য। অনেক আগেই দিব বলে আমি পুরো কথা বললাম না। আর এসব কথা পুরোপুরি বলার দরকার হয় না। আমি যখন শাড়িটা দিলাম, ও অবাক হয়ে তাকিয়েছিল। কারণ গিফট ছোট্ট হলেও ভালোবাসার মানুষের কাছে অনেক দামি। একটু অপেক্ষা করো, আসছি। আমি অপেক্ষা করতে লাগলাম, আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুহাত ছাড়িয়ে গাইতে থাকলাম। রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকেই দেখেছি। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। কোনো এক কাল বৈশাখী ঝড়ে, শাওনের বৃষ্টি পড়া ভোরে, কোনো এক কাল বৈশাখী ঝড়ে, শাওনের বৃষ্টি পড়া ভোরে, ফাল্গুনে পূর্ণিমায় ফুল বাহারে, ফাল্গুনে পূর্ণিমায় ফুল বাহারে তোমাকেই দেখেছি। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। ধানের ক্ষেতে শাল পিয়ালের তলায়, সবুজ প্রেমের দোদুল দোলায়। ধানের ক্ষেতে শাল পিয়ালির তলায়, সবুজ প্রেমের দোদুল দোলায়। স্বপ্নের মাঝে আমি বারে বারে, স্বপ্নের মাঝে আমি বারে বারে তোমাকেই দেখেছি। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকেই দেখেছি। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। কিছুক্ষণ পর জান্নাত হাতে একটা প্যাকেট নিয়ে আসে। এটা তোমার জন্য। কি এটা? লাল পাঞ্জাবি। তোমার জন্য কিনেছি। তোমার বাসায় এই শাড়িটা অনেক আগেই দেখেছি। শাড়িটার প্যাকেটের উপর আমার নাম দেখে বুঝতে পারলাম আমার জন্য কিনেছো। তাই শাড়িটার সাথে ম্যাচিং করে এই পাঞ্জাবিটা কিনেছি। তোমাকে দেওয়া হয়নি। আচ্ছা, আমরা কি লাল রাজরানী সাজবো? তোমাকে কি জড়িয়ে ধরবো? আমার কথা শুনে ও চুপ হয়ে গেল, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল।
আমি আস্তে করে হাত ধরে বললাম, ভালোবাসি। এই একটা শব্দ শুনে জান্নাত আর কিছু না ভেবে আমাকে জড়িয়ে কাঁধে মাথা রেখে একটু কাঁদলো। এই পাগলি, পাগলি মেয়ে, কাঁদছো কেন? আচ্ছা, আমার উপর তোমার মন খারাপের অভিমান কমেছে? গাধা, কমেই তো গিয়েছিল। আমি তো ভুলে গিয়েছি, তুমি আবার আমায় মনে করিয়ে দিলে। খুব ভালোবাসো? হুম। কত কেজি ভালোবাসা? ওজন করো তো। ওই গাধা, ভালোবাসে কি ওজন করা যায়? কি জানি। চুপ। চুপ করে দাঁড়িয়ে জড়িয়ে রেখেছি জান্নাতকে। সে আমার কাঁধে মাথা রেখে খোলা মাঠটার দিকে তাকিয়ে আছে। আমি ওর হাত ধরে তাকিয়ে আছি ওর দিকে। মন ফড়িংয়ের দেশে যাব সঙ্গে নিয়ে তোমায়, ভালোবেসে হাতটি ধরে সঙ্গী হবে কি আমার? হুম, হব। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট গল্প কেমন হবে সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন গল্পের সাথে নতুন রূপে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি বিশ্বজিৎ, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে গল্পটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে।